আসসালামু আলাইকুম। আমরা কয়েকদিন ধরে কিছু মানুষের আ কার্যক্রম লক্ষ্য করছি, উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে তারা ইনিয়ে বিনিয়ে কিছু সাংবাদিক, ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এরকম অনেকেই দেখছি যে ইনিয়ে বিনিয়ে একটা জিনিস বোঝানোর খুব চেষ্টা করছে যে জিনিসটা খুবই হাস্যকর। বাংলাদেশে টো বলে কোনো কিছু নাই। ভারতীয় আধিপত্যবাদ এই দেশে কোনোদিন হয় নাই। এর সাথে আবার এমন কিছু রাজনৈতিক দলও এটাকে হাস্যকর পরিস্থিতিতে নিয়ে গিয়েছে, যারাই এতদিন ধরে এই ভারতের গোয়েন্দা সংস্থা, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন। তো ওই যে একটা কথা আছে না যে, যে যায় লঙ্কা সে হয় রাবণ। পরিস্থিতিটা অনেকটা এরকম। তো সুখ দেখলে দুঃখের কারণগুলো খুব দ্রুত ভুলে গেলে ওই সুখ কিন্তু বেশিদিন থাকে না, থাকবেও না। আমি একজনকে দিয়ে আজকে উদাহরণটা আপনাদেরকে দেব। এটা ওনাকে দিয়ে যদি দেই, তাহলে মোটামুটি অন্যদের উদ্দেশ্যটা কি সেটা আপনারা নিজেরা যদি একটু চিন্তা করেন, ওইটার সাথে মিলালে সবগুলো বুঝে ফেলতে পারবেন। বিবি নুরুল হক নূর এই দেশের উদীয়মান একজন তরুণ রাজনীতিবিদ ছিলেন। তো ছিলেন কেন বললাম, সেটা হচ্ছে যদি সম্মুখ যোদ্ধা হিসাবে চিন্তা করেন, আমাদের চাইতে তিনি উৎকৃষ্ট মানের আওয়ামী বিরোধী একজন রাজনীতিবিদ বা যোদ্ধা যেটাই বলেন, অনেক কিছু করেছেন এবং তার প্রতিদানও বাংলাদেশের মানুষ তাকে দিয়েছে। অকুণ্ঠ ভালোবাসা, অপরিসীম ভালোবাসা নুরুল হক নূর পেয়েছেন। না চাইতেই তিনি টাকা পয়সা পেয়েছেন। আমি নিজেও আমার এখানে অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে মানে একটা বিশেষ সংগঠন তারা করেছিল, আমি নিজে বলেছি ভাই ওদেরকে কিছু টাকা দেন। মাঝে মধ্যে এখান থেকে অনেক টাকা পয়সাও গিয়েছে, আমি নিজেও জানি। আমি নিজেও পার্টিসিপেট করেছি, আমার পকেট থেকে টাকাও দিয়েছি, তার পক্ষে কথা বলেছি, অনেক ভিডিওতে পোস্টে তার পক্ষে কথা বলেছি। তো উনি যেই ত্যাগ স্বীকার করেছিলেন সেটার জন্য উনি ওনার ভালোবাসাও পেয়েছেন। কিন্তু একটা জিনিস বলে রাখি, বিবি নুরুল হক নূর তিনি একজন সাহসী মানুষ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই সময়ে যেভাবে কথা বলেছেন, যেই মার খেয়েছেন, আমি নিজে হলেও মানে ভাব মারার কিছু নাই, আমি নিজে হইলেও ওই ধরনের পরিস্থিতিতে ওইভাবে সামনাসামনি গিয়ে এই মারামারি মার খাওয়া এই পর্যন্ত টিকতাম কিনা আমি জানি না। তিনি সেটা করেছেন। বাট আরেকটা জিনিস বলে রাখি, পৃথিবীতে যত মানে চোর, বাটপার, ডাকাত, তারপরে প্রতারণার সাথে জড়িত যারা ছিনতাইকারী, সাহসী লোক কিন্তু আওয়ামী লীগের লোক কিন্তু সাহসী আছে, বুঝছেন? মানে বেশিরভাগ চোর, বাটপার, এই একটু উচ্ছৃঙ্খল টাইপের, হিংস্র টাইপের, যাদের ভেতরে কোনো মনুষ্যত্ববোধ কাজ করে, এই ধরনের লোকজন কিন্তু আওয়ামী লীগ করে বেশি। তো সাহস আছে, মার খেতে পেরেছেন, এটা দিয়ে সবকিছু পরিমাপ করা যাবে না। তখনই যাবে যখন আপনার সবকিছু দেশের জন্যই হবে। একটা সময় এসে মানুষের কাছ থেকে বিকাশের টাকা পয়সা নিয়ে ভাইকে গাড়ির ডিলারশিপকে করে দেয়া, কাতারে যায় তারপরে ব্যবসা করা, দুবাইতে গোল্ড স্মাগলারদের সাথে ব্যবসার পার্টনার নেয়া, এগুলি করলে ওই সাহসটা আমাদের কাছে মনে হইতে পারে দেশের জন্য না। আপনার নিজের ফেম, নিজের জেদ, নিজের ক্ষমতা আপনার কাছে নেয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য আপনি এটা করেছেন। আপনি অস্বীকার করতে পারবেন যে আপনি মুসাদের সাথে দেখা করেন নাই, এটা অস্বীকার করতে পারবেন। আপনি অস্বীকার করবেন, যে বলবেন যে আমি এটা দেখা করি নাই, করতে পারবেন না। কেন করেছিলেন? কোন পরিস্থিতিতে? কোনো পরিস্থিতিতে আপনি করতে পারেন সেটা, কিন্তু আপনি করেছেন। আপনার বাংলাদেশের মানুষ, আমার মনে হয় এর চাইতে বেশি কিছু আর দরকার নাই আপনার মতো একজন ভণ্ডকে পরিচয় করার, চেনার জন্য। ওইটাই এনাফ, গুড এনাফ। এখন এরপর আপনি রাজনীতি করছেন, আমরা কিন্তু তেমন কিছুই বলছি না। আপনার মতো আপনি করেন, সব চিটার বাটপার দিয়েই তো রাজনীতিটা চলছে এই দেশে। আপনার মতো আরেকটা ছোট চিটার যোগ হইলো, সমস্যা কোথায়?
কিছু সময় তো আপনি হাসিনার বিরুদ্ধে কথাবার্তা বলেছেন, গুড, করেন, কোনো সমস্যা নেই। হঠাৎ করে এসে আপনি আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন। আপনাদেরকে বলে রাখি, ওনার সাথে তো আমার এই মানে গতকালকে ওনার সাথে আমার টেক্সট চালাচালি হয়েছে। উনি টেক্সট পাঠিয়েছেন, একটা মেসেজ পাঠিয়েছেন, কি পাঠিয়েছেন, কি বলতে চেয়েছেন ওইটা আমি শেষ অংশে বলছি আপনাদেরকে। তো ওনার সাথে ভালো সম্পর্ক। এর মাঝখানে একবার ওই যে মুসালের সাথে দেখা করার পরে আমি ওনার বিরুদ্ধে একটা ভিডিও করেছিলাম, উনি কিভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা টয়সা নেয় এটা নিয়ে। তারপরে আবার ওনার সাথে সম্পর্কটা উনি ভালো করেছেন। তা আমি চিন্তা করেছি খামাখা ওর সাথে ঝামেলায় যাওয়ার দরকার নেই, ঝামেলায় যায়নি। হঠাৎ করে এসে আপনি 2 দিন আগে বিদেশে বসে থাকা ইউটিউবার, ফেসবুকার এরা হচ্ছে গিয়ে বাংলাদেশে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে, এইটা আপনি আরো 10 মাস আগে বলেন নাই কেন? তখন দিয়ে আমাদের কাছে হেল্প চাইতেন, বিভিন্ন প্রোগ্রামের দিতেন, লিঙ্ক দিতেন, তখনই বলতেন। তখন বললে বুঝতাম যে না, আসলে আমরা কোথায় এই দেশে বিশৃঙ্খলায় তৈরি করতে চাই। আপনি সেখানে আরো কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কথায় কথায় একে ওকে র ট্যাগ লাগায় দেয়। র ট্যাগ লাগায় দেয় মানে কি? আমরা তারেক রহমানের র বলছি নাকি, কারণ খালেদা জিয়াকে বলছি, ভারতের চর বলছি কখনো? সালাউদ্দিনকে কেন বললাম? ওই মির্জা আব্বাসের সাথে গ্যাঞ্জাম। মির্জা আব্বাসকে তো আমরা রয়ের লোক বলি নাই, ওই গোয়ারশর চন্দ্র রায় তারে রয়ের লোক বলি, এরে বলছি, ফখরুল বলি। বিএনপিতে তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কই বলি না তো? ওই শামা ওবায়দরে বলছি। এদের বলি কেন? নিশ্চয় কারণ আছে। সবাইরে তো বলি না, আপনারও তো বলি নেই। আপনার বিরুদ্ধে যখন কথা বলছে তখন আপনি যে ওদের ওই অন্য দেশের গোয়েন্দা সংস্থার সাথে দেখা করে আসেন, আপনারা কিন্তু আমরা রয়ের লোক বলি নাই তখনও। তো যাদেরকে বলি তাদের পেছনে নিশ্চয়ই কারণ আছে। সালাউদ্দিন সাহেব শিলংয়ে গেলেন, শিলংয়ে যায় তারপরে সেখানে সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি পরে বিশাল বাংলোর মধ্যে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দেয়া, তারপরে তিনি বসেই করেন, লোকজনের সাথে দেখা করেন, সাক্ষাৎ করেন, ছবি তোলেন, পোলাও কোরমা খায়, আবার পছন্দ মতো নারীও সাপ্লাই পায়, সবই পেয়েছে। তো কিছুই হয়নি। দেশে আসার পরে আজকে 10 মাস আপনাকে যদি এইভাবে কোনো একটা দেশের গোয়েন্দা সংস্থা ওই দেশে তুলে নিয়ে যাইতো, সেটা আপনার দেশের যারা যারা, যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা যারা এটার সাথে জড়িত, ওই দেশের যারা জড়িত, দুই পক্ষের বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন না? 10 মাস হয়ে গেল। ওনাকে একবার ডেকেছিল ওই আইসিটি, আপনার ওই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, যেটা, যে উনি জিজ্ঞেস করেছে কি হয়েছে, কিটি বিবরণ দিয়েছে, ওনাকে বলা হয়েছে অভিযোগ করতে, উনি অভিযোগ করেন নাই। অভিযোগ না করে তিনি চলে এসেছেন, তার আইনজীবীকে নিয়ে বসে আমরা পরে করব। অ্যান্ড ইটস বিন 10 months। এই 10 মাসের মধ্যে আমি সময় পান না। আপনার 10 বছর যারা জীবন থেকে ধ্বংস করে দিল, আপনি তাদের জন্য 10 মাসে এসে আপনার অভিযোগ নেই, কোনো আপনার তাদের ব্যাপারে ক্ষোভ নাই, আপনি সেটা গায়েব করে দিলেন। এখন আমি যখন এটা নিয়ে আলোচনায় আনলাম, আপনার ওনার আইনজীবী একটা পোস্ট করেছেন। এই ব্যক্তি বলেছেন যে উনি সময় পান না, এটা সালাউদ্দিন সাহেবের দোষ না। ওনাকে বলেছেন সালাউদ্দিন সাহেব আগে, উনি সময় পান না, এই জন্য করা হয়নি। এটা মানুষ খাবে? তো ভিপি নুরুল হক নূর, উনি খুব কষ্ট লাগলো ওনার। ওইটা শোনার পরে কিন্তু আমার মনে হইল যে সামথিং ইজ রং দেয়ার। আমার এই গত কয়েকদিনে আমি কয়েকজন মানুষের যেই মানে তাদের যেই কি বলবো যে কার্যক্রম, তৎপরতা, এগুলো দেখে আমি কনফার্ম হয়েছি টাকা এক জায়গা থেকে বিশাল বড় অঙ্কের পেয়েছেন। আমি দীপিনুরকে আগের বার যেভাবে ধুয়েছিলাম না, দীপিনুর আমার সাথে কথা বলার প্রশ্নই আসে না, সে এরকম ছেলেই না, যথেষ্ট ঘাটতার আসে। এসছে কেন? কৌশল। আমার সাথে সে ঝামেলা যাইতে চান, আমার সাথে ঝামেলা গেলে তার রাজনৈতিক ক্যারিয়ারে সমস্যা হবে, সে নিজে গোলাম ময়লা রনির মতো হারায় যাবে, এই জন্য সে আমার সাথে আসতে চায় না। তো আসলো, এসে তারপর আমারে নিয়ে যা মনে চায়, আমাদের সবাই, আমি কনক সরোয়ার, পিনাকি ভট্টাচার্য, আমাদেরকে যা মনে চায় তাই বলল। এখন সে এই ঝুঁকিটা কেন নিল? এইটার পেছনে
এমন একটা অ্যামাউন্টের টাকা সে পেয়েছে যেটা তাকে বাধ্য করেছে এই কথাগুলো বলতে। ইলিয়াস আমার বিরুদ্ধে বলল, পিনাকি আমার বিরুদ্ধে বলবে, কনক স্যারও বলবে, সমস্যা হবে না। যেটা পেয়েছে এইটা বিশাল অঙ্কের, অনেক বড় অঙ্কের একটা অ্যামাউন্ট পেয়েছে। আরেকটা ছিল ওই যে তারেক, এও হঠাৎ করে এসে বলল এরা তো ভাই কিছুই করতে পারেনি, সর্বোচ্চ কি পাবে, ধরেন বিএনপির সাথে যদি মিলে বিএনপি বলবো ওকে বাপ তোমার আমি পটুয়াখালীতে একটা আসন দিলাম, ওইটারে বলবে ভাই তোমারে আমি করি, তোমার এমপির সাথে মিলামিশা কিছু কাজ টাজ দিব না, টেন্ডার দিব না। তারা কেউ তো দিবে না, কেউ কোনো দলের সাথে যদি যা লাগে যে আমরা তোমাদের সাথে থাকবো, ওর একক একটা পাবে না। নূর হয়তো একটা পাইতে পারে, ওরা ওইটাও দিবে না। তো ও আমার পিছনে লাগলো, আমাদের নিয়ে কথা বললো, অথচ এরা সবাই কিন্তু আমাদের সাথে খুব ভালো সম্পর্ক বজায় রাখে। মানে আমি এটা বলছি না যে আমি বিশাল আকারে কোনো কিছু, এটা না, মানে ও ভয়ে হোক আর ভালোবেসে হোক আর মানে পরিস্থিতির কারণেই হোক আমার সাথে ভালো একটা সম্পর্ক, এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটাই রাখা উচিত, তারা রাখেও। আমি দেশের বিরুদ্ধে যাইনি। তো হঠাৎ করে এসা একসাথে আপনি লেগে গেলেন। সো আমরা তো জানি টাকা পয়সা কোত্থেকে আসে, কোত্থেকে টাকা পয়সা দিচ্ছে। আমরা তো বিক্রি হয়নি কারো কাছে, আপনারা বিক্রি হয়ে গেলেন কয়টা টাকার জন্য, আপনার পুরো ক্যারিয়ার ধ্বংস করে দিলেন। এই বাটপার এর আগে একটা কাজ করেছিল, আমরা চলেন আমরা ওই একটা বক্তব্য শুনে আসি তার। শেখ হাসিনা যখন তাকে ডেকেছিল গণভবনে হওয়ার পরে, তখন কিন্তু সে কিছু কথা বলেছিল সেখানে। আচ্ছা, এই যে বক্তব্যটা সে দিয়েছে, এই বক্তব্যটা আপনারা শুনলেন। এই বক্তব্যটার কনক ভাই তার ইউটিউবে 2 দিন আগে আরেকবার দিয়েছে, ওইটার লিঙ্ক আবার আমি আমার ফেসবুকেও শেয়ার দিয়েছিলাম। তো শেয়ার দেওয়ার সেটা আবার তার চোখে পড়েছে, পড়ার পরে সে সকাল থেকে কিন্তু, আমি ভিডিও যখন রেকর্ড করছি এটা হয়তো আপনারা কালকে দেখবেন, সে সকাল থেকে কনক ভাইকে অনেকবার ফোন দিয়েছে। আমি কনক ভাইয়ের সাথেই ছিলাম, অনেকবার ফোন দিয়েছে সে। ও আমরা অন্য আলাপে ছিলাম, ফোন টোন ধরা হয়নি কার। একটু পরে সে তার ফেসবুকে পোস্ট করেছে, এসব ইউটিউবাররা তার পিছনে আগেও লেগেছিল, সে পাত্তা দেয় নাই, একটা পোস্ট করেছে সে তার ফেসবুকে। তো সে আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে, এর কিছুক্ষণ আগে আবার একটা লিঙ্ক পাঠিয়েছিল আমাকে, সে ব্যাখ্যা দিয়েছে। সে ব্যাখ্যায় সে বলেছে, কি বলেছে চলেন ব্যাখ্যাটা আগে শুনি। ওই যে শেখ হাসিনার ওইখানে গণভবনে গিয়ে যে বক্তব্য দিয়েছিল সেটার ব্যাখ্যাতে, তার জবাবটাতে আপনারা সন্তুষ্ট হন কিনা চলেন শোনা যায়। এবার আপনারা বলেন তার এই যেটা সে বলেছে এটাতে আপনারা সন্তুষ্ট কিনা, আপনারা নিজের কাছে জিজ্ঞেস করেন। দেখেন, তাকে নাকি তার বাবাকে চাপ দিয়ে তারপরে তাকে সেখানে যেতে বাধ্য করেছে। বাবাকে আপনার কি মনে হয় ভিপি নূর যা যা করেছে সেটা যদি সাজানো নাটক না হয়, আমার তো মনে হয় প্রতিটা ঘটনাতেই তার বাবা মাকে চাপ দিয়েছে। আরে ভাই, আমার বোনের হাজব্যান্ডকে চাকরি থেকে বের করে দিয়েছে, আমার ভাইদেরকে একবার ওই জেলায় একবার ওই জেলায়, আমার ভাইরে কনস্টেবল আমার বাসার নিচে যায় দোতলা থেকে ডাক দেয়, এই নিচে নেমে আয় আমার ভাইরে। তো আমি ওইটার নাম টাম কোনো কিছু জানি না, ওই কনস্টেবল আর সাব ইন্সপেক্টর ওরা আমি খুঁজতেছি যে কারা কারা গিয়েছিল ওই দিন আমার ভাইরে, ওরা টুকারি করে কথা বলে তারপরে নিচে নামতে বসছিল। আমি তো জানি যে প্রশাসন কি করে। আপনার আব্বারে ওই দিন প্রেশার দিল, আপনার হাতে পায়ে ধরলো আইসা, আর আপনি তার পক্ষে। আপনার বলছিল যে বক্তব্যের শেষে জয় বাংলা বলবেন, জয় বাংলা বললেন কেন? না, আপনার এখানে অ্যাটেন্ড করতে বলেছে, আপনি কি করতেন। বক্তব্যের শেষে আবার আপনি বললেন আপনি ওনার একটু পায়ে শুয়ে সালাম করতে চান, এটাও আপনার বাপেরে বলছিল নাকি? বাদ দিলাম, এই দুইটাও বললাম যে ধরলাম যে তোর জয় বাংলা বলাইছে আর পায়ে ধরেও মাপছে, বলছে এটা দুইটা বলতেও না, তোর বাপেরে ডিম টিম দিব কিছু একটা বলছে। মানে আমি ওনার বাবার ডিসরেসপেক্ট করছি না, মানে ওনার কথা অনুযায়ী ওনার বাবাকে নিশ্চয়ই মারধর করবেন, সরি ওইভাবে বলার জন্য। তো ধরলাম এটা আপনার বাবাকে মানে রিমান্ডে নিবে, মারধর করবে এরকম বলেছে। আপনার বলছিল যে আপনার মায়ের মতো শেখ হাসিনা, 2জন মানুষ, আপনি বড় হয়ে দেখেছেন আপনার মায়ের মতো শেখ হাসিনা,
এরে পিপি নূর, শেখ হাসিনা কারোর মায়ের মতো হইতে পারে না। এই পুরো দুনিয়ার মধ্যে ওই ওয়ান পিস। শেখ হাসিনার এই পিস আর সারা পৃথিবীতে জীবনে কোনোদিন জন্ম হয় নাই ফেরাউনের মতো। এটাই এক পিস, এটাই এখন এই পিস সারা দুনিয়ায় নাই, সামনে আর আসবেও না। তোর মার মতো দেখতে কেমনে হলো? তুই কেমনে বুঝলি যে তোর, আর বলে যে সে ছোটবেলায় মারা গিয়েছে, ছোটবেলায় মারা যায় তোর মার এই বয়সে, ওর বয়স তো এখন ৭৪ বছর বয়স, তুই এখন এসে কেমনে বুঝলি যে তোর মায়ের মতো? বললো এই যে নাটকগুলি, তো এগুলিতে আমরা বুঝি যে আপনি আগেও সেল হয়েছিলেন। সেদিন ওইখানকার এসএসএফ এর একজনের কাছে শোনা আপনি ব্যাগ নাকি নিয়েই বের হয়েছিলেন। সত্য মিথ্যা এটা আপনি বলতে পারবেন, কি হয়েছিল, কেন এত কিছু করেছিলেন। আমরা যেটা বলতে চাই, অ্যালার্মিং যেটা আপনি কি করেছেন না করেন সেটা একান্ত ভাই আপনার ব্যাপার। যেটা অ্যালার্মিং, এই ধরনের ছোট ছোট রাজনীতিবিদরাও যদি নাকি বিদেশি গোয়েন্দা সংস্থার টাকা নিয়ে সেই গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করার জন্য এইভাবে উঠে পড়ে তারপরে লাগে, এটাই দেশের অস্তিত্বের জন্য চরম হুমকি। এই দেশের সেই ৭১ থেকে শুরু করে এই পর্যন্ত এই গোয়েন্দা সংস্থা ভারতীয় এরা আছে, ছিল, এরা থাকবেও, এদের কার্যক্রম এরা চালাই যাবে। এই যে 2 দিন ধরে আপনার জামায়াত নেতা এটিএম আজহার, তিনার মুক্তির পরে দেখবেন ওই যে ৩-৪ জন লোকজন নিয়ে তারপরে বাম এসে, সাংস্কৃতিক কর্মী এসে, শিবিরের ভাইদের বলবো পাছাটা উদাম কইরা লাল বানায় দেবেন। যেটা নামে আসবে এই বিচার পৃথিবীর ইতিহাসের সবচাইতে নিকৃষ্টতম। এই ধরনের কোনো ঘটনা ছাড়া ঘটনা বানায় এইভাবে জলজ্জান্ত মানুষকে একটা গণতান্ত্রিক দেশে কোনো সরকার এইভাবে এই সভ্য সমাজে ফাঁসি দিতে পারে, এই নিকট অতীতে এই পর্যন্ত এই পৃথিবীতে এই ঘটনা ঘটে নাই, যেটা শেখ হাসিনা ঘটিয়ে গেছে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। আমি মনে করি এই জামায়াতের যে নেতাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারের কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। এই বিচার কার্যের সাথে যারা ছিল তাদের সবার বিচার করতে হবে এবং ওই পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। এটার বিরুদ্ধে যারা যারা কথা বলছে, এখন যারা এই মাঠ গরম করার চেষ্টা করছে, সব কয়টা রয়ের টাকা খায় তারপরে করছে। তারা টাকা দেয়। এই যে সচিবালয়ে দেখেন ভাই, পাশার মধ্যে লাতিতে বার করে দেন সচিবালয়, চাকরি নেওয়ার জন্য পোলাপান বসে আছে। সচিব নাই তাও বানাইতে আপনার সময় লাগবে। আরে ভাই, যেগুলি এখন আন্দোলন করছে আর এই আন্দোলন করছে তাদেরকেও যে আমি খুব বেশি দোষ দিব তা না। হঠাৎ করে এসে এই অধ্যাদেশ দেওয়ার কারণটা কি, এটা কেন দিলে, এটার পেছনে আমার মনে হয় দেখা উচিত। তো এই মাঠ যারা গরম করার চেষ্টা করে এখন কোনো কারণ ছাড়া, এদের ব্যাপারে আমি মনে করি এনসিপি, জামায়াত ইসলাম, ছাত্রদল সবারই মাঠে থাকা উচিত, খুব তীক্ষ্ণ নজর রাখা উচিত। যে বিষয়টা নিয়ে কথা বলেছি সেটা দিয়ে শেষ করি ভাই। আপনাদের টাকা পয়সার দরকার আছে আমি জানি। ভিপি নূর, আপনি অনেক সম্মান পেয়েছেন এই দেশে। আমার মনে হয় ওইটা নিয়ে সন্তুষ্ট থাকলে অনেক বেশি ভালো হইতো। অনেক টাকার মালিক হইতে পারেন নাই, অনেক টাকার মালিক হওয়ার দরকারও নাই। আপনার এক সময় টাকা পয়সা ছিল না, আপনার টাকা পয়সা দিয়ে এই দেশের মানুষ চালায় নাই, তখন কিন্তু এই দেশের মানুষ আপনার বিকাশ নূর বলে নাই। বিকাশ নূর এখন কেন বলে? এটা বলার একমাত্র কারণ হচ্ছে আপনি বিকাশে মানুষের কাছ থেকে টাকা নিয়ে দেশের বিরুদ্ধে কাজ করেছেন। দেশের পক্ষে কথা বলতেন ভাই, আমি খুব গর্ববোধ করব আমার শেষ বয়সে যদি নাকি ধরেন আল্লাহ মাফ করুক এমন কোনো সমস্যা হয়, আমার মানুষ সাহায্য তুইলা তারপরে আমার সেই সমস্যার সমাধান করতে হয়, আর চাই একটু কষ্ট থাকবে না। আমি এইখানে বিশাল রাজকীয় জীবনযাপন করি না। এই যে কথা বলছি না, এই ছোট্ট একটা ঘরের মধ্যে ওই যে পেছনে দরজা, খুব সমস্যা হয় মাঝে মধ্যে, ওই রুম থেকে বের হইতে পারেন আমি ভিডিও তৈরি করার সময়, একদম আক্ষেপ নাই। ছোট বাসায় আছি, আলিশান জীবনযাপন করি না, সমস্যা নেই। তো ধরেন এই হচ্ছে একটু ভালো বাসায় থাকতে পারতাম। আল্লাহর রহমতে যা খাইতে চাই খাইতে পারি, আল্লাহ সেই সুযোগ দিয়েছে ভাই। একটা পানি গেলার শক্তি নেই। বহুত হাসপাতালে যে খোঁজ নেন, বহু মানুষ পানিটা গিলতে পারে না, স্যালাইন দিয়া তারপরে পেটের ভেতরে খাবার দেয়। আচ্ছা না, আল্লাহ খাওয়ায় তাই আপনি খাইতে পারেন। বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, ডাক্তার বলে দিয়েছে খাইতে পারবা না, এই খাইতে পারবা না, পারে না। সব দিনে 2 বেলা খাইতে হবে, এতটুকু সবজি খাবা, এতটুকু রুটি খাবা, খায়া শেষ, আর কিছু খাইতে পারবা না। কয় টাকা লাগবে আপনার খাবার খাইতে?
যা চাই তাই খাইতে পারি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আর কি লাগবে? হয়তো সর্বোচ্চ ধরেন একটা বাড়ি দরকার, একটা গাড়ির প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে, সর্বোচ্চ চেষ্টা করব যদি জীবনে সুযোগ পাই একটা গাড়ি কিনবো ভালো দেখে। আর কি লাগবে? সচ্ছল চলাফেরা খাইতে পারলেই হলো। আল্লাহ যেন মানে এমন কোনো পরিস্থিতি তৈরি না করেন নিজের দৈনন্দিন প্রয়োজন মেটানোর মতো টাকার জন্য যেন কারো কাছে যাইতে না হয়। শুধু এই পরিস্থিতিটা না আসলেই হবে। আপনারা চাইলে এটা করতে পারতেন। অনুরোধ, যেই সাপ নিয়ে আপনারা খেলছেন মাঝে মধ্যে খুব হাস্যকর মনে হয়, আপনাদের ওইখানের কিছু কলোয়ার টলোয়ার নিয়ে আপনাদের কাছে এটা হাসির খোরাক মনে হয়, মানে ট নিয়া এটা নিয়া দেশের বিরুদ্ধে যায় না, কিছু টাকা পয়সার জন্য না এইভাবে দেশের সাথে বিট্রে করেন। এই গত 15 বছর এই দেশ রয়ের কারণে এইভাবে পরাধীন হয়েছিল, আমরা এটা ভুলে যাইনি। মুক্তিযোদ্ধা মারাইতে আসছেন, দেশের প্রতি প্রেম মারাইতে আসছেন, এখন দেশপ্রেম মারান 71-এর রাজাকার টিয়ে দিয়া তারপরে এটিএম আজহারের বিরুদ্ধে ক্যাম্পেইন করেন। এত দেশপ্রেম কই ছিল আপনার? তোর বাপ যে বলছিল না যে এটা নাকি ভারত পাকিস্তান যুদ্ধ 71-এ, তোর বাপেদের বিরুদ্ধে মিছিল করছিলি বাংলাদেশে? এই মুখগুলি খুঁজে বার করেন, একটাও করে নাই। এখন মাঠ গরম করতে চায়, আওয়ামী লীগের নামে তো আসতে পারে না, এই মুক্তিযোদ্ধা বালছাল এগুলির নাম দিয়া মাঠে এসা কি পাবেন না, এদানি দিয়া একদম পাছার চামড়া ওই গোপালগঞ্জাদের মতো লাল করে ফেলবে।